তারেক রহমান দেশে ফিরলেন। এরপর তিনি বক্তৃতা দিলেন। বক্তৃতায় বাংলাদেশের আপামর মানুষ যা যা আশা করেছিল, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলবেন, 24-এর যেই 5 আগস্টে বিপ্লব হলো সেই বিপ্লব নিয়ে কথা বলবেন, 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদকে হটিয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে কথা বলবেন। হাসিনাকে তো 24-এ হটিয়ে দেওয়া হলোই, এছাড়া 71-এ মুক্তিযুদ্ধ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়েও কথা বলেছেন। সব মিলিয়ে তিনি এক পূর্ণাঙ্গ বক্তৃতা যেন দিলেন। সাথে ছিল এই যে শহীদ হাদি, তার মৃত্যুকে নিয়েও তিনি কথা বললেন। সব মিলিয়ে তিনি এমন কোনো বিষয় বাদ নেই যেটা তিনি তার বক্তৃতায় আনেননি। তিনি স্বল্প কথায়, একটু এলোমেলো ছিল কিন্তু স্বল্প কথায় তিনি তার বক্তৃতায় সব কিছু তুলে ধরেছেন। আমরা যারা ভেবেছিলাম যে ভারতীয় আধিপত্যবাদ, দেশের সার্বভৌমত্ব রক্ষা, 24-এর বিপ্লবকে স্বাধীনতায় একটা জায়গায় উৎকলন করা, অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা বলছি আমরা এটাকে, এই বিষয়গুলো হয়তো খুব একটা প্রায়োরিটি পাবে না, অথবা অন্যভাবে পাবে। শহীদ হাদি, তার যে খুন হয়েছে সেই খুনের বিষয়টি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন খুব স্বল্প করে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ভাষণ ছিল যেন। এছাড়া তিনি বাংলাদেশে ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাই একসাথে বসবাস করব, একটি সুন্দর রাষ্ট্র গঠন করব, যেখানে ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের অধিকার আদায় করে নেব অন্যান্য রাষ্ট্রের সাথে, সেই কথাগুলো খুব স্পষ্ট করে এসেছে। হ্যাঁ, একটা কথা এখানে বলা যায়, সেটা হচ্ছে তারেক রহমান ভারতের নামটি স্পষ্ট করে বলেননি, তিনি শুধু আধিপত্যবাদ শব্দটি ব্যবহার করেছেন। আসলে অত বড় মঞ্চে দাঁড়িয়ে কোনো দেশকে উস্কে দেয়া, নাম ধরে সেটা না বলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ছিল, এবং তিনি সেই বুদ্ধিমান মানুষটির মতোই, একজন চৌকস রাজনীতিকের মতোই ভারতের নামটি উল্লেখ করেননি, কিন্তু তিনি আধিপত্যবাদ এই শব্দটি কিন্তু ব্যবহার করেছেন। তিনি যেমন করে বলেছেন যে সকল ধর্মের মানুষ এখানে তাদের স্ব অধিকার নিয়ে বসবাস করবে, পাশাপাশি এটাও বলেছেন যে যেহেতু বাংলাদেশে 90% মানুষ হচ্ছে মুসলিম, সুতরাং এখানে ইসলামের প্রতি মানুষের ভালোবাসা, আবেগ এক্সট্রাভাবে থাকবেই। কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ যারা অন্য মতাবলম্বী আছেন, অথবা অন্য পথের আছেন, অন্য আদর্শের আছেন, তারা এখানে তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তখন কিন্তু সকল ধর্মের মানুষ এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে এক না হলেও, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা অন্য যে কোনো, তখন তো যে ধর্মগুলো ছিল বা যে আদর্শ মতগুলো ছিল, এই সকল মতের মানুষেরই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে শাসন তার আন্ডারে ছিল, এবং তার শাসনকে তারা পছন্দ করেছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ আল্লাহ যে কোরআনে বর্ণনা করেছেন সেই অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, তা কিন্তু সকল ধর্ম হোক, পথ হোক, মত হোক, সবার জন্য কিন্তু সেটা চমৎকার ছিল, এবং যার যার অধিকার নিশ্চিত করার ব্যবস্থা ছিল। ঠিক ওই ইঙ্গিত করেই কিন্তু এই তারেক রহমান বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বা তার আদর্শে যেন আমরা দেশ পরিচালনা করতে পারি, সেই আকাঙ্ক্ষা তিনি কিন্তু ব্যক্ত করেছেন তার কথায়। এছাড়া যুব যে অংশ, অর্থাৎ তরুণ যে একটা বিশাল অংশ বাংলাদেশে,
এবং তাদের নেতৃত্বে 24 আগস্ট হাসিনা পুরো গংসহ পালাতে তারা বাধ্য হয়েছে এবং তাদের একটা ন্যাক্কারজনক পতন হয়েছে। সেই তরুণ যুবক বা তরুণ যে অংশ বাংলাদেশের বিরাট, সেই অংশটি নিয়ে কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, বলেছেন যে তরুণদের নিয়েই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং তাদেরকে সাথে রাখবেন। তাদের যে চিন্তা চেতনা, সেটার প্রতিফলন যেন ঘটে, সেটা তিনি কিন্তু চেয়েছেন। বাংলাদেশে তার একটা বাস্তব প্রয়োগ যেন মানুষ দেখে, সেটাও তিনি চেয়েছেন। এবং সেই কথা বলতে যে 24 একজন বিপ্লবী বীর শরীফ ওসমান হাদির কথা তিনি এনেছেন এবং তিনি বলেছেন যে হাদি যে ন্যায্যতামূলক বা আধিপত্যবাদ বিরোধী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে কথা বলে গেছেন এবং যে কথা বলতে যে তার এই শহীদ হওয়া, সুতরাং এইরকম বাংলাদেশ আমাদের কিন্তু তৈরি করতে হবে। এছাড়া তিনি বারবার বলেছেন যে তার একটা প্ল্যান আছে, শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, বা মানুষকে স্বপ্নে আচ্ছন্ন করে রাখলে হবে না, প্ল্যান অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে। সেই কার্যকরী প্ল্যান তিনি তার কাছে আছে, তিনি সেটা ভাবছেন এবং সে অনুযায়ী বাংলাদেশে তা বাস্তবায়ন করবেন। এইভাবেই তিনি চমৎকার করে, যদিও বক্তৃতাটি 15 থেকে 18 মিনিটের বক্তৃতা ছিল, একটু অগোছালো ছিল, একটু এদিক সেদিক ছিল, কিন্তু তিনি তার মধ্যেও আসল কথাগুলো বলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার মা অসুস্থ হয়ে আছে, তার হৃদয় সেখানে পড়ে আছে এবং দেশ, আমরা মাকে যেমন ভালোবাসি, মার সাথে আর কোনো তুলনা করতে চাই না কারো, ঠিক একইভাবে বাংলাদেশ আমাদের, এটা সার্বভৌমত্ব রক্ষা করা এবং জান প্রাণ দিয়ে বাংলাদেশকে ভালোবাসা, সেটা আমাদের করে যেতে হবে, সেই কথাও কিন্তু তিনি বলেছেন। এইভাবে একটি চমৎকার বুদ্ধিমত্তা দিয়ে এবং মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি বক্তৃতা এমন একটি সময়ে দেয়া যায়, তা কিন্তু তারেক রহমান প্রমাণ করে দিলেন।